ঋতু পূজার ব্রতের নিয়ম কি, সময় ও কাল এবং ব্রতের দ্রব্য ও বিধান, এই পূজা করলে কি হয়, ব্রত ও ব্রতের মাহাত্ম্য কথা কি, এই সব কিছুই জানবো আজ এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত সময় বা কাল। অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার এই পুজো করে অগ্রহায়ণের সংক্রান্তির দিন পুকুর, নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয়। কুমারী ও সধবা সকলেই এই ব্রত করতে পারে। দ্বিতীয়ত ব্রতের দ্রব্য ও বিধান। সিঁদুর, ফুল, দূর্বা, বেলপাতা, তিল, হরিতকি, ধূপ, দীপ, নৈবেদ্য এবং ফল। কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি বেশ পরিষ্কার সরার মাঝখানে ঘট বসিয়ে তার চারদিকে ধান, হলুদ, মান ও কচু গাছ একটা করে বসাতে হবে। এই সঙ্গে মটর, সর্ষে, শুষ্নি, কলমি আর 5টি ছোট বটের ডাল দিয়ে পুজো হয়। তৃতীয়ত এই পূজার মন্ত্র। অষ্টচাল, অষ্টদূর্বা, কলস পাত্রে থুয়ে শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর, ধনধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর। কাঠি কুঠি কুড়াতে এলাম, ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, অন্তিমকালে স্বর্গে যায়। অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার এই পূজা করে অগ্রহায়ণের সংক্রান্তির দিন পুকুর, নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয়। যে কোনো একজন উপসী থেকে ইতুর কথা শুনতে হয়, একজন বলবে আর অপরজন শুনবে। চতুর্থত ব্রত ও ব্রতের মাহাত্ম্য কথা কি। এক রাজ্যে এক খুব গরিব বামন বামুনি বাস করত। তাদের উম্ন আর ঝুম্ন নামে 2টি মেয়ে ছিল। একদিন বামনের খুব পিঠে খাবার ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। বামনি রাত্রিবেলায় পিঠে করতে লাগলো আর বামন রান্নাঘরের পেছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামনকে খেতে বসিয়ে বামনি যখন পরিবেশন করছে তখন বামন বলল, 2খানা পিঠে কম হলো কেন? বামনি বলল যে সে তার মেয়ে 2টিকে 2খানা পিঠে দিয়েছে। এই কথা শুনে বামন খুবই রেগে গেল, কিন্তু কিছুই বলল না। এরপর একদিন সকালবেলা বামন বামনিকে বলল, আজ উম্ন আর ঝুম্নকে ওদের পিসির বাড়ি রেখে আসবো। পিসির বাড়ি থাকলে 2টো খেতেও পাবে, আর পরে ওখান থেকেই ওদের বিয়ের ব্যবস্থা হতে পারবে। আমার বোনের অবস্থা তো খুবই ভালো, আমি এতদিন অভিমান করে যাইনি। বামনি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না। বামন উম্ন ঝুম্নকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো। অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামন মেয়ে 2টিকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকলো। মেয়ে 2টি খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল। তারা আর বসে থাকতে পারল না। একটি বটগাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বামন এইটাই চাইছিল। সুযোগ দেখে সেই ইটের ওপর মেয়ে 2টির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। যাবার সময় কয়েকটি শামুক ও গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। মেয়ে 2টির ঘুম ভাঙতে দেখলো যে তাদের বাবা সেখানে নেই আর চারদিক খানিক রক্ত ছড়িয়ে আছে। উম্ন তখন ঝুম্নকে বলল, বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। ঝুম্ন বলল, না না, আমরা যে 2খানা পিঠে লুকিয়ে খেয়েছিলাম তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে। পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই। এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো। দুজনেই চোখের জলে ভাসতে লাগলো। কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারলো না। এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল। বাঘের গর্জন শুনে তারা ভয়ে আরো আড়ষ্ট হয়ে উঠল। এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে। তখন তারা ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এমন সময় উম্ন বলে উঠল, ঝুমনদি, ওই দূরে একটা খুব বড় বটগাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওখানেই আশ্রয় নিই। উম্নর কথা শেষ না হতে হতেই 2 বোন ছুটে গেল সেই বটগাছটার কাছে। দুজনেই বটগাছের সামনে হাত জোড় করে বলল, বাবা বটরূপী নারায়ণ, আমরা ভয়ানক বিপদে পড়েছি। ওই শোনো দূরে বাঘের গর্জন, বাঘটা এসে এক্ষুনি আমাদের খেয়ে ফেলবে, তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও। উম্ন ঝুম্নর এই কাতর কথা শুনে বটগাছটি তখনই দুফাঁক হয়ে গেল। আর উম্ন ঝুম্ন তাই সেই কোটরের মধ্যে ঢুকে যেতেই আবার কোটরটা বন্ধ হয়ে গেল। বাঘটা গাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশে খানিকটা ঘোরাঘুরি করলো, পরে সেখান থেকে চলে গেল। বাঘটা চলে যেতে বটগাছটা আবার দুফাঁক হলো। তখন উম্ন ঝুম্ন কোটরের মধ্যে থেকে বেরিয়ে এলো।
এখন তারা কোথায় যাবে, কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের ভেতরে চলতে লাগলো। খানিক চলার পর তারা জনবসতি দেখতে পেল। বন তখন তারা পেরিয়ে এসেছে। তারা একটু দূরে দেখলো যে তাদেরই বয়সের কতকগুলো মেয়ে একটা পুকুরের পাড়ে ঘট বসিয়ে কী সব যেন পুজো করছে। উম্ন ঝুম্ন তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলো সব উল্টে পড়ে গেল। সেই মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল, কোথা থেকে অলক্ষী এলো তোমরা যে, আমাদের ঋতু পূজার ঘটগুলো সব উল্টে পাল্টে গেল। উম্ন ঝুম্ন তখন খুবই কাঁদতে কাঁদতে সেই মেয়েগুলোর কাছে তাদের দুঃখের কথা বলতে লাগলো। সব ঘটনা শুনে তাদের উপর মেয়েগুলোর দয়া হলো। তারা উম্ন ঝুম্নকে বলল, তোমাদের কোনো ভয় নেই, কাঁদতেও হবে না, তোমরা আমাদের মতো ঋতু পূজা করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। যাও, এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো। সেই মেয়েদের কথা মতো উম্ন ঝুম্ন সেই পুকুরে নেমেছে। অমনি সেই পুকুরের সব জল শুকিয়ে গেল ও জলের মাছগুলো ছটফট করে লাফাতে লাগলো। উম্ন ঝুম্ন এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা তখন বলল, এই নাও, ঘটের দূর্বা দিচ্ছি, নিয়ে গিয়ে পুকুরে ফেলে দাও। ওদের কথা মতো উম্ন ঝুম্ন দুর্বাগুলো নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিতেই আবার পুকুরে জল ভরে উঠল। তখন তারা দুইজন পুকুরে স্নান করে নিল। স্নান করে ফিরে আসতে মেয়েগুলো তাদের ঘট আর দূর্বা দিয়ে ইতু পূজা করলো। পূজার পর তারা বলল, এইবার ইতুর কাছে বর চেয়ে নাও। উম্ন ঝুম্ন তখন ইতুর কাছে বর চাইল। ইতু দেবী, এই বর দাও যাতে আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনাদানা ও টাকা কড়ি হয়। তারপর মেয়েগুলি বলল, এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও। তখন ঘট নিয়ে উম্ন ঝুম্ন বাড়ির দিকে রওনা হলো। ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন। এদিকে উম্ন ঝুম্নর বাম্মা ইতুর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হলো। দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছালো। তাদের বাম্মা ভেবেছিল যে এতদিনে মেয়ে দুটোকে নিশ্চয়ই বাঘে খেয়ে ফেলেছে, আপদ দূর হয়েছে। এমনি সময় হঠাৎ উম্ন ঝুম্নকে বাড়ি ফিরতে দেখে তাদের বাপ আশ্চর্য হয়ে বলল, তোরা এতদিন বেঁচেছিলি, কোথা থেকে ফিরে এলি এখন? মরিসনি তোরা? উম্ন বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড় লোক হতে পারতে না। আমরাই ইতু পূজা করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজা হবার বর চেয়েছিলাম, তাই তুমি আজ এত বড়লোক হতে পেরেছো। তখন তাদের বাম্মা আদর করে মেয়ে দুটোকে ঘরে ডেকে নিয়ে এলো। বামনিও তাদের মুখে সব কথা শুনে ইতু পুজো আরম্ভ করলো। বছর খানেকের মধ্যেই বামন বামনির একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো। তখন তাদের আর আনন্দ ধরে না। ধন ঐশ্বর্য ও ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন এক রাজপুত্র আর এক কোটাল পুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামনের বাড়িতে এসে হাজির হলেন। বেলা তখন দুপুর। তারা তখন খিদে তেষ্টায় অস্থির। রাজপুত্র এসে সামনে উম্নকে দেখতে পেয়ে বললেন, আমাদের খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটি জল খাওয়াতে পারো? উম্ন তখনই ছুটে গিয়ে একটি ছোট ভাঁড়ে করে এক ভাঁড় জল এনে দিল। এক ভাঁড় জল দেখে রাজপুত্রর ভয়ানক রাগ হলো, কিন্তু কি আর করবেন ভাবলেন, যেটুকু জল পাওয়া গেছে সেইটুকুই এখন খেয়ে নেওয়া যাক। এই ভেবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন। কিন্তু কি আশ্চর্য, যত জল খান ভাঁড়ের জল আর কিছুতেই ফুরায় না। তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভাঁড়ের জল খেতে দিলেন। তারাও প্রাণ ভরে জল খেলো, তবুও ভাঁড়ের জল যেমন ছিল তেমনই রইল। তখন সকলে উম্নকে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র উম্নকে বললেন তার বাবাকে ডেকে আনতে। উম্ন গিয়ে বামনকে ডেকে আনলো। রাজপুত্র বামনকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো, আমি মদ্রদেশের যুবরাজ, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই। বামন তখন বললে, আপত্তি আমার কিছু নেই, তবে আমার আরেকটি মেয়ে আছে, তার এখনো বিয়ে হয়নি। যুবরাজ বললেন, আমার সঙ্গে আছেন আমার বন্ধু কোটাল পুত্র, আপনি ইচ্ছা করলে আমাদের দুজনকে দুই মেয়ে দান করতে পারেন। বামন দেখলো চমৎকার সুযোগ, সে আর দেরি করলো না। গোধূলি লগ্নে উম্নর সঙ্গে যুবরাজের আর ঝুম্নর সঙ্গে কোটালের ছেলের বিয়ে হয়ে গেল। পরের দিন উম্ন ঝুম্নর শ্বশুর বাড়ি যাওয়ার সময় বামনি বললে, তোরা কি খেয়ে শ্বশুর বাড়ি যাবি? উম্ন বলল, আমি এখন রাজার রানী, দাঁতখানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রেঁধে দাও।
তাই আমি খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে বসে শ্বশুরবাড়ি যাব। আর ঝুমনু বলল, আজ অঘ্রাণের রবিবার, ফলমূল নিরামিষ খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব। শেষ পর্যন্ত দুই বোনের খাওয়ায় দুরকম ব্যবস্থা হলো। তারা খেয়ে দিয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে তাদের শ্বশুরবাড়ির দিকে রওনা হলো। অমন যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহদাহ, মরক, দুর্ভিক্ষ ও যত সব অমঙ্গলের চিহ্ন। আর ঝুমনু যে পথ দিয়ে যেতে লাগলো দেখতে পেল বিয়ে, সভা সমাপতি, অন্নপ্রাশন আরও নানা রকম পুজো পার্বণ। এইভাবে উম্ন ঝুমনুর সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো। রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন, কিন্তু বউ যেমনি হাতি থেকে নামলো অমনি রাজার বাড়ির সিংহ দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ল। যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন। এদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ি লোহার গারদগুলো সব সোনার হয়ে গেছে। কোটাল পুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে ঘরে তুললেন। উম্ন রাজবাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন, ঐশ্বর্য, বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল। যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লেন। আর ঝুমনু কোটালের বাড়িতে আসার পর কোটালের বাড়ি ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উথলে পড়তে লাগলো। সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটাল পুত্র এক খুবই সুলক্ষণাযুক্ত মেয়ে বিয়ে করে এনেছে। তাদের বাড়ি এখন সব দিকেই বাড়বাড়ন্ত। মদ্র যুবরাজ উম্নকে অলক্ষী ভেবে নিয়ে তার ওপর খুবই চটে গেলেন। উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন। শেষে একদিন ঘাতককে ডেকে বললেন, এই দণ্ডে উম্নকে কেটে নিয়ে তার রক্ত এনে আমাকে দেখাও। ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটা শিয়ালকে কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো। উম্ন শেষে ঝুমনুর কাছে গিয়ে সব কথা খুলে বলল। মায়ের পেটের বোনের এই দুর্গতির কথা শুনে ঝুমনু কারুকে জানতে না দিয়ে বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখলো। এমনকি তার স্বামী কোটাল পুত্রও জানতে পারলেন না। ঝুমনু বুঝলো যে তার বোন ইতুর অসম্মান করেছে, তাই সে আজ এই বিপদে পড়েছে। তখন থেকে ঝুমনু আবার উম্নকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতুর পুজো করতে লাগলো। শেষে ইতু দেবী আবার উম্নর ওপর সন্তুষ্ট হলেন। সঙ্গে সঙ্গে যুবরাজেরও দিন দিন বাড়বাড়ন্ত হতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন, এখনই উম্ন রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তোর সর্বনাশ হয়ে যাবে। মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুব চিন্তায় পড়লেন। তিনি তো জানতেন যে উম্ন রানীকে ঘাতক কেটে ফেলেছে। শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন। কোটাল পুত্র তখন ঘাতককে ডেকে পাঠিয়ে উম্নর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন। কোটাল পুত্র উম্নর জন্য আর যুবরাজের জন্য খুব দুঃখ করতে লাগলেন। ঝুমনু স্বামীকে তার ভাবনার কারণ জিজ্ঞেস করে উম্নর ব্যাপার জানতে পারল। তখন সে তার স্বামীকে বলল, মা ইতু দেবীর আশীর্বাদে যুবরাজ আবার উম্নকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন। তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ির দরজা পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু ফেলে যদি কড়ির জাঙ্গাল দিয়ে দিতে পারেন তাহলে আবার উম্নকে ফিরে পেতে পারেন। কোটাল পুত্র যুবরাজকে সেই কথা জানালেন। যুবরাজ উম্নকে পাবার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন। ঝুমনু তখন উম্নকে রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল। উম্নর চলার পথে দুর্বার শিকড় পড়েছিল। সেই দুর্বার শিকড়ে লেগে উম্নর পা কেটে গেল। যুবরাজ এতে খুবই রেগে গিয়ে হুকুম দিলেন, এই দণ্ডে 18 হাঁড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপড়ে নিয়ে আনা হোক। বলার সঙ্গে সঙ্গে যুবরাজের হুকুম মতো কাজ করা হলো। যুবরাজও উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। তারপর অঘ্রাণ মাসে উম্ন ইতু পুজো করল, কিন্তু ইতুর কথা শোনবার জন্য রাজবাড়িতে উপসী কোনো স্ত্রীলোককে পেল না। উম্ন তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনবে। যুবরাজ তখনই লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্যে। রাজবাড়ির লোক ছুটল চারিদিকে, কিন্তু কোনো উপসী স্ত্রীলোককে কোথাও পেল না। শেষে তারা সেই বুড়ি হাঁড়িকে উপসী জেনে ধরে আনলো। সে কিছুতেই আসবে না। সে বলতে লাগলো, ওই অলক্ষী রাক্ষসীর জন্য আমার 18 ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলুম। আমি কিছুতেই সেখানে যাব না। যাই হোক,
রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনতে লাগলো। সে উমনোর কাছে আসতে উমনো তাকে বলল, বুড়িমা, তোমার কোনো ভয় নেই, তুমি আমার ইতুর কথা শোনো, আবার তোমার সব হবে। বুড়ি তখন তার 18 ছেলেদের বেঁচে ওঠা আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইল। ইতুর আশীর্বাদে তাই হলো। বুড়ি তার 18 ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল। এরপর হারিনী চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উমনোর ইতু পুজোর কথা শুনে সে আবার তার সব ফিরে পেয়েছে। তখন থেকে দেশশুদ্ধ সকলেই ইতুর পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো। ব্রতের ফল। এই ব্রত করলে মেয়েরা যথার্থ সুখ ও সম্পদের অধিকারিণী হয়ে থাকে।